This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইম, দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মধুকল্পিতা, আজকে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে কি ওই দুই তৃণমূল শিবিরের কিছু মিলন ঘটলো কি? সেটাই দেখবো এবার আমরা। যেমনটা শুভজিৎ বলছিল যে স্বাধীনতা দিবসে দুই শিবির কি কাছাকাছি এলো, একবার ছবিগুলো দেখাই আপনাদেরকে। ঋতব্রত শিবিরের কাছাকাছি কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। দেখুন একবার, মেট্রোপলিটনে তৃণমূল অফিসে ঋতব্রত শিবিরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎই হাজির হয়ে গেলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। অরূপ চন্দ্রিমাদের সামনে রাখলেন বক্তব্য। বেলেঘাটার বিধায়কের টুইস্টে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে। তাকে আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, বেলেঘাটার বিধায়কের এই যে টুইস্ট, সেই টুইস্ট নিয়ে তো এখন জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। দেখো, কুণাল ঘোষের তরফ থেকে যে কথা বলা হয়েছে যে তিনি তৃণমূল ভবনে, যেখানে তৃণমূল ভবন তৈরি হচ্ছে, সেখানে তিনি গিয়েছিলেন পার্টি কর্মসূচিতে। ফেরার পথে তিনি দেখেন যে তার পুরনো সহকর্মীরা পতাকা উত্তোলন করছেন এবং স্থানীয় বিধায়ক হিসেবে তিনি সেই কর্মসূচিতে যোগ দেন। নিঃসন্দেহে 15ই অগাস্টের দিন তার এই যে পদক্ষেপ, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলবে, আলোচনা চলবে এবং সেটাই চলছে। তবে এটা যে কোনো ব্যতিক্রমী পদক্ষেপ নয়, সে কথা কুণাল ঘোষও তার ফোনে বলেছেন এবং পাশাপাশি কালীঘাট এবং পাশাপাশি ঋতব্রত তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একথা স্পষ্ট করা হয়েছে যে যেহেতু সেটা রাস্তায় একটি অনুষ্ঠান হচ্ছিল, যে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারেন। এটাকে নিয়ে আলাদা করে কোনো জল্পনা যে দুই শিবির এক হচ্ছে বা কাছাকাছি আসছে, এই সম্ভাবনা ঋতব্রত শিবিরের তরফ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যেটা বলা হয়েছে কুণাল ঘোষের তরফে, যে বিষয়টা একেবারেই কাকতালীয়, এর মধ্যে দুই শিবিরের কাছাকাছি আসার বিষয়টি কিছুই নেই। কিন্তু যেহেতু কুণাল ঘোষ, যিনি ঋতব্রত শিবিরের কড়া সমালোচক এবং তাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তা নিয়ে একটা জল্পনা এবং আলোচনা নিশ্চিতভাবে চলছে। একেবারে ধন্যবাদ তোমাকে সৌরভ। এবং এই বিষয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদেরকে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরো সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওরা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। বক্তৃতায় আমি মূলত বলেছি, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপির সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। আপনাদেরকে শোনালাম কুণাল ঘোষ তিনি কি বলছেন, তার বক্তব্য শোনালাম। এবারে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন, তার কি বক্তব্য শোনাবো আবার আপনাদের। এটা আমি কোনোভাবেই অত স্ট্রেচ করছি না বিষয়টাকে। উনি সম্মানীয় বিধায়ক, ওই এলাকাটা ওনার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। উনি নিজেই জানিয়েছেন যে উনি ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন ওখানে পতাকা উত্তোলন হচ্ছিল, আমাদের সিনিয়র নেতৃত্ব প্রেজেন্ট ছিলেন। তো উনি যদি ওখানে আসেন এবং জয়েন করেন, পতাকা উত্তোলনে সামিল হন, তাতে তো অসুবিধার কিছু নেই। আমার কাছে বিষয়টা খুবই নর্মাল এবং সিম্পল।
আপনাদের শোনালাম প্রসূন বন্দ্যোপাধ্যায় বক্তব্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন। সজলবাবু, স্বাধীনতা দিবসের দিন ঋতব্রত শিবিরের কি কাছাকাছি চলে এবারে কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ? কেননা মেট্রোপলিটনে সেখানে তৃণমূলের যে অফিস, সেখানে ঋতব্রত শিবির স্বাধীনতা দিবস পালন করছিলেন। হঠাৎই সেখানে হাজির হলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। যদিও তার স্পষ্ট বক্তব্য তিনি ওই এলাকার বিধায়ক, তাই তিনি গিয়েছেন, কিন্তু ছবিটা তো চর্চার। না না, এলাকার বিধায়ক বলে যেখানে খুশি চলে যাবে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এলাকার বিধায়ক, এলাকার জমিদার থরি এক। আর প্রথম কথা হচ্ছে, আমি খুব খুশি হয়েছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা একদিন বলেছিল ইয়ে আজাদি ঝুটা হয়, তারা স্বাধীনতা দিবস পালন করছে। এটা একদিক দিয়ে ভালো, স্বাধীনতা দিবস সবাই সবার সাথে করতে পারে, কিন্তু এরা যে কখন কে কার সাথে, সুপ্রিম কোর্ট একবার চাল আর কাকড়কে আলাদা করতে পারেনি, এবার যেদিকে যাচ্ছে আপনারাও আর আলাদা করতে পারবেন না। এবার কোনটা কালীঘাট তৃণমূল, কোনটা ঋতব্রত তৃণমূল, কোনটা বালিশচাটা তৃণমূল, কোনটা নিমতলা ঘাট তৃণমূল, এই কেওড়াতলা ঘাট তৃণমূল, কিছুই আলাদা করা যাবে না। এই যা হচ্ছে। আর অমনি কুণাল ঘোষ বলে দিলাম, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, 7 জন্মে কোনোদিন ওখান দিয়ে যায়নি, এই পাশ দিয়ে যায় না। হ্যাঁ, সে কিনা বলছে সে ওইখান দিয়ে হঠাৎ করে যাচ্ছিল, এটা কোইন্সিডেন্ট। কোথায় যাচ্ছিল সেখানকার নেমন্তন্ন কার্ডটা দেখার। এই সব পূর্ব পরিকল্পিত, সব প্ল্যান। হ্যাঁ, এরা প্রত্যেকের পেছনে দাঁড়িয়ে থাকে আর প্রত্যেকের হাতে থাকে কাঠি, যাকে যখন যেখানে দরকার সেখানে একটু ফুটিয়ে দেয়। এটা নির্ভেজাল রাজনীতি ঘেঁটে দেওয়ার পরিকল্পনা, এটা কখনোই কোইন্সিডেন্ট হতে পারে না। স্বাধীনতা দিবস সবাই পালন করতে পারে, কিন্তু তাই বলে ঋতব্রত শিবিরে কুণাল ঘোষ সেটা কোইন্সিডেন্ট, এটা হতে পারে না। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজের সামনে উত্তেজনার ছবি দেখতে পাওয়া গিয়েছে আজকে। তার কারণ এবিভিপির সঙ্গে কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের তুমুল বচসা, এক প্রকার হাতাহাতি, ধাক্কাধাক্কি। কালীঘাট তৃণমূলের আইটি সেলের যিনি প্রধান উপাসনা চৌধুরী, তার উপর ডিম হামলা। এবিভিপির অভিযোগ যে জাতীয় পতাকা ফেলে দলীয় পতাকা লাগিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে স্লোগান দেয় এবিভিপির যারা সমর্থক, তারা। একবার শুনুন সেই সময়কার পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, আশুতোষ কলেজের ঠিক উল্টো দিকেই, মানে ভবানীপুর পুলিশ স্টেশন, ভবানীপুর থানা, ওই ভবানীপুর থানার সামনে গিয়ে এবিভিপির তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। তারা স্লোগানিং করেন, ঘটনার প্রতিবাদ জানান তারা ভবানীপুর থানার সামনে। সেই সময়কার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। জাতীয় পতাকা হাতে বিজেপির, এবিভিপির যারা কর্মী সমর্থক, তারা। আমি এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভনের কাছে যাব। সুশোভন এই মুহূর্তে রয়েছেন ঠিক ভবানীপুর থানার সামনে থেকেই। সুশোভন, কি নিয়ে পরিস্থিতি এতটা হাতের বাইরে চলে গেল? এই যে এবিভিপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে জাতীয় পতাকা সরিয়ে নাকি সেখানে দলীয় পতাকা লাগানোর চেষ্টা করে কালীঘাট তৃণমূলের সদস্যরা, এটার কি সত্যতা সামনে এসেছে, এমন কি অভিযোগ? দেখো, যদিও কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ বনাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লড়াই, এবং সেখানে আশুতোষ কলেজের সামনে মূলত স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান হচ্ছিল, এটাই অভিযোগ এবিভিপি, যে সেই অনুষ্ঠানে কালীঘাট তৃণমূলপন্থী ছাত্র পরিষদের উপাসনা চৌধুরী সহ বেশ কিছুজন চলে আসেন। সেখানে এসে তারা গণ্ডগোল করেন, এমনকি সেখানে বড় পাথরও ছোড়া হয়, এবং তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় একবারে কলেজ, এবং তারপর থানায় সেই উত্তেজনা চলে আসে, এবং বর্তমানে দুপক্ষ গিয়ে কিন্তু অভিযোগ করেছে, এবং পুলিশ, ভবানীপুর থানার পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। ধন্যবাদ সুষমা। উপাসনা চৌধুরী ইনি মেন ক্রিমিনাল, উনার মাম্পি মণ্ডল, ওরা ওদের নেতৃত্বে, মাম্পি বিশ্বাস, ওরা কলেজের কেউ না, ওরা বহিরাগত, কলেজে এসে গুন্ডাগিরি করতে এসেছিল। স্বাধীনতা দিবস হিসাবে ওরা এসেছিল। ওরা যখন ফ্ল্যাগ হোস্টিং করছিল, ওরা ফ্ল্যাগ হোস্টিং করার সময় আমরা ওখানে কলেজের সামনে মেন গেটে প্রেজেন্ট ছিলাম।
তখন ওদের কিছু গুন্ডারা যারা কলেজের বহিরাগত তারা আমাদেরকে এসে আক্রমণ করেন। এত বড় বড় ইট কলেজের সামনে পড়ে আছে। আজকে স্বাধীনতা দিবস, সব ক্যাম্পাসে এবিভিপি স্বাধীনতা দিবস উদযাপন করছে। টিএমসিপির বহিরাগত সম্ভবত মেয়েটির নাম উপাসনা, তার নেতৃত্বে কিছু কালীঘাটের ছেলে মেয়ে যারা কলেজের সাথে দূর দূরান্ত অব্দি সম্পর্ক নেয়, কলেজের মুখ দেখেনি, তাদেরকে এনে আজকের দিনে এবিভিপির উপর আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা চাই সব সংগঠন ক্যাম্পাসে কাজ করুক, টিএমসিপির অধিকার আছে, কিন্তু তার মানে এটা নয় তারা আজকের দিনে এবিভিপির ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করবে। এর প্রতিবাদে এবিভিপি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের একটি মেয়েকে বিভৎসভাবে মেরেছে, কিন্তু ছেলেকে টিএমসিপি সেই মেয়েটির নেতৃত্বে মারধর করা হয়েছে। আমরা কিচ্ছু করবো না, আমরা গণতান্ত্রিকভাবে চাইছি এদেরকে অ্যারেস্ট করা হোক। জাতীয় পতাকা উত্তোলনের জন্য আসবো, তার পরবর্তীতে বিজেপির এবিভিপির গুন্ডারা তারা মনে করছে যে এইভাবে নোংরামি করে আমাদেরকে জাতীয় পতাকা উত্তোলন থেকে তার পরবর্তীতে তারা রুখে রাখতে পারবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে এখানে পুলিশ বলছে যে আমরা সামনে থেকে সরে যাব, আমাদেরকে ঠেলে সরানো হচ্ছে। বিজেপির গুন্ডা দালালরা যে এখানে উপস্থিত আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, তাদের আই কার্ড কে চাইবে। অরূপ রায় ঘনিষ্ঠ নেতা, তাকে লক্ষ্য করে এবারে ডিম, বেধড়ক মারধর, তোলাবাজি, ভয় দেখানো, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মিত্র। আজ থানা থেকে বের করার সময় জনরোষের মুখে পড়েন তৃণমূলের এই নেতা। দেখাই আপনাদের সেই ছবিটা। আপনাদের দেখালাম, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা, কিভাবে তাকে কার্যত টেনে হিচড়ে তোলা হয়েছিল প্রিজন ভ্যানে, কেননা তাকে লক্ষ্য করে লাগাতার ডিম ছোড়া হয়। আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, রীতিমতো হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হয়েছে শ্যামলকে। একেবারেই দেখো, তোমাকে বলে রাখবো, দুর্দণ্ড প্রতাপ মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ এই শ্যামল মিত্র হাওড়া পুরসভার প্রাক্তন এমআইসি এবং এলাকায় যথেষ্ট প্রতিপত্তিশালী নেতা, এবং এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2021 সালে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, ভয় দেখানো, হুমকি দেওয়া, মারধর করা, একাধিক অভিযোগ। এবং অতীতে যেটা জানা যায় যে পুলিশকেও মারধর করেছিল এমনও অভিযোগ রয়েছে। একাধিক ধারায়, জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে গতকাল রাতে শিবপুর থানার পুলিশ গ্রেফতার করে। এবং আজ যখন তাকে হাওড়া আদালতে পেশ করার জন্য পুলিশ নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু জনরোষ আছড়ে পড়ে শিবপুর থানার সামনে। অর্থাৎ যখন এই নেতাকে হেলমেট পরিয়ে পুলিশ প্রোটেকশনের গাড়িতে তোলা হচ্ছিল প্রিজন ভ্যানে, তখন কিন্তু জনতা, উত্তেজিত জনতা, তারা ডিম বৃষ্টি করে এবং চর, কিল, ঘুষি তাকে মারা হয়। এবং এই জনরোষই আছড়ে পড়েছে এই নেতার বিরুদ্ধে, এই ছবিটাই কিন্তু পরিষ্কার হলো। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে হেলমেট পরে তাকে উঠানোর চেষ্টা হচ্ছিল পুলিশের প্রিজন ভ্যানে, সেই হেলমেট পর্যন্ত তার খুলে যায়। প্রবল জনরোষের মুখে পড়েছেন তিনি, তাকে বেধড়ক মারধর করা হয়। মূলত তোলাবাজি, ভয় দেখানো, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মিত্র। আজ যখন তাকে থানা থেকে বের করা হয়, সেখানে উত্তেজিত জনতা, তারা কিন্তু একবারে ক্ষোভ উগড়ে দেন। দেখুন একবার সেই ছবি, কিল, চর, ঘুষি তাকে মারা হয়। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অরূপ রায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কেননা অরূপ রায় ঘনিষ্ঠ এই নেতা শ্যামল মিত্র, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোন রকম কোনো প্রতিক্রিয়া অরূপ রায় দিতে চাননি। তিনি কোন রকম কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কিন্তু যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, থানা থেকে শ্যামল মিত্রকে বের করা হলো এবং থানা থেকে প্রিজন ভ্যান মাত্র কয়েক পায়ের একটা ডিস্টেন্স, সেটুকু নিয়ে যেতে সাধারণ মানুষের ক্ষোভ একেবারে উগড়ে পড়লো। পুলিশের একেবারে নাজেহাল অবস্থা। হেলমেট পরিয়ে তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হলো, সেই হেলমেট পর্যন্ত খুলে যায়, এমন ভাবে তাকে মারধর করার চেষ্টা করা হয়। সেই ছবি দেখুন।
টুলু মণ্ডল, এই টুলুর দুর্নীতির সাম্রাজ্য গড়তে সাহায্য ছিল কাদের কাদের, কারা কারা নেপথ্যে ছিলেন? পুলিশের নজরে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বোলপুর বাইপাস সংলগ্ন ফ্ল্যাট এবং বাড়িতে পুলিশ যায়। টুলুর শ্যালককে জিজ্ঞাসাবাদের সঙ্গে ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা। কোথায় গচ্ছিত টুলুর কালো টাকা, কাদের সাহায্যে দুর্নীতির সাম্রাজ্য চালাতো দিনের পর দিন টুলু, তথ্য তালাশ করেছেন তদন্তকারীরা। বোলপুরে বাইপাস সংলগ্ন এই আবাসনে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনেরও ফ্ল্যাট রয়েছে। গোটা আবাসন ঘিরে তল্লাশি চালায় পুলিশ। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিমাদ্রি, টুলুর কানেকশনগুলো এই মুহূর্তে সামনে আনার চেষ্টা করছেন তদন্তকারীরা, তার কারণ দিনের পর দিন এই যে বিপুল সাম্রাজ্য তিনি গড়েছেন, এই সাম্রাজ্য করতে কাদের কাদের ভূমিকা নেপথ্যে ছিল, ওর শ্যালকের ভূমিকা কোথায় কোথায় কি থাকতে পারে, কতটা কি এখনো পর্যন্ত সামনে আসছে, কতটা কি লিঙ্ক এখনো পর্যন্ত সামনে পাওয়া যাচ্ছে? দেখো, এই যে টুলু মণ্ডলের যে শালক, তার বাড়িতে কিন্তু বোলপুরের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে পুলিশ রয়েছে। আমরা সকাল থেকে দেখলাম যে বোলপুরের যে বাইপাস রয়েছে সেই বাইপাস সংলগ্ন এলাকায় একটি আবাসনের মধ্যে সেখানে টুলু মণ্ডলের শালকের একটি ফ্ল্যাট রয়েছে, পাশাপাশি সাইগাল হোসেন যিনি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী তার একটা ফ্ল্যাট রয়েছে। এই দুটি জায়গাতে কিন্তু একসঙ্গে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে পুলিশের যারা আধিকারিক রয়েছে তারা রয়েছে টুলু মণ্ডলের বাইপাসেই আরও একটি বাড়ি রয়েছে যে টুলু মণ্ডলের শালকের, সেখানে যেটা সূত্র মারফত জানতে পারছি আমরা, এর আগে একাধিক ম্যানেজার গ্রেপ্তার হয়েছে, টুলু মণ্ডলের একাধিক ঘনিষ্ঠ আত্মীয় গ্রেপ্তার হয়েছে, তার কর্মীরা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ থেকেই এই শালকের নাম উঠে আসে এবং তারপরেই কিন্তু শালকের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। যদিও যেটা সূত্র মারফত জানতে পারছি, তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত থাকলেও তার শালক বাড়িতে নেই, তার পরিবারের লোকজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। টুলু মণ্ডলের যে ডিসিআরের যে টাকা, কোটি কোটি টাকা লেনদেনের কথা বলা হচ্ছে বেআইনিভাবে, সেই লেনদেনের টাকার সাথে কি কোথাও এই শেখ মিঠু টুলু মণ্ডলের যে শালক তার কোথাও যোগাযোগ রয়েছে? তারও একটা পাথরের ব্যবসা রয়েছে, সেই ব্যবসার সাথে টুলু মণ্ডলের কিনা এই সমস্ত বিষয়। দেখো, শেখ মিঠু যিনি শালক টুলু মণ্ডলের, তিনি এই মুহূর্তে বাড়িতে নেই এমনটাই কিন্তু জানতে পারছি। পুলিশ তার খোঁজ অবশ্যই করবে, কিন্তু তার পরিবারের লোকজনের সাথে ইতিমধ্যেই কথা বলছে পুলিশ এবং একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। তার মোবাইল ফোন কটা রয়েছে সেখানে থেকে সেই ফোনের মধ্যে বাড়িতে কোনো ফোন রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ ফোনের মারফতেই কিন্তু একাধিক জায়গায় যোগাযোগ করা হয় এবং এর আগে যে ম্যানেজাররা গ্রেপ্তার হয় সেক্ষেত্রে কিন্তু এই মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সে কারণে এই ফোনও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে বাড়িতে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো 6 দিনের পুলিশ হেফাজতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলএল আরো প্রবীর দাস। গতকাল রাতে সিউড়ির কল্পতরু পল্লীতে টুলু মণ্ডল ঘনিষ্ঠ বিএলএল আরোর বাড়িতে পুলিশে অভিযান, প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। প্রবীরের বাড়ি থেকে প্রায় 81,000 টাকা উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রির কাছে আমি আরো একবার চলে যাবো। হিমাদ্রি, পুলিশ সূত্র মারফত আর কি আপডেট রয়েছে? দেখো, পুলিশ আজকে আদালতে 10 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল, যদিও বিচারক সমস্ত দিক বিচার করে এই প্রবীর দাস তাকে 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। তার কাছ থেকে যে বাড়িতে গতকাল রাতভর যে তল্লাশি চালানো হয়েছে সেখানে কিন্তু 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, এছাড়াও 81,000 টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই টাকার উৎস কি, পাশাপাশি যেই মোবাইল ফোনগুলি সেখান থেকে রিকভার করা হয়েছে সেই মোবাইল ফোনগুলি কিন্তু পুলিশ অন করবে, তারপর সেই মোবাইল ফোনের বিভিন্ন ডেটা সেগুলি পুলিশ সংগ্রহ করবে, সেখান থেকেই অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এমনটাই কিন্তু তদন্তকারী যারা অফিসার রয়েছে তাদের আশা। কারণ যেটা অভিযোগ উঠছে যে টুলু মণ্ডলের যে ডিসিআর, সেই ডিসিআরে যে লেনদেন হতো, সেই ডিসিআরে ডিউটি কাদের হবে, সেই ডিসিআর কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভূমিকা পালন করত এই যে সরকারি কর্মচারী তিনি। এরপর হেফাজতে নেওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ এটাই করবে যে তিনি টুলু মণ্ডলের সাথে কিভাবে যুক্ত ছিলেন, মূলত টুলু মণ্ডলের কোন কোন বিষয়গুলি তিনি দেখতেন বা সরকারিভাবে সুবিধাটা পাইয়ে দিতেন, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে। কারণ এর আগে আমরা সরকারি যিনি আইনজীবী রয়েছেন তিনি বলেছিলেন যে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, সেখানে একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে। তারপরেই কিন্তু এটাই প্রথম কোনো সরকারি কর্মচারী তিনি গ্রেপ্তার হলেন টুলু মণ্ডলের এই যে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতি মামলায়। এর পরবর্তী ক্ষেত্রে আরও কারো নাম রয়েছে কিনা বা আরও কেউ গ্রেপ্তার হতে পারে কিনা সেটা অবশ্যই সময় বলবে। তবে এই যে তুমি নজর রাখো হিমাদ্রি, আপাতত তোমাকে ধন্যবাদ। কোন মামলায় ফাঁসাবে আলাদা কথা, কিন্তু সবচেয়ে বেশি কথা আজকে যারা বিজেপি সরকারে আছে তারা ভালো তৃণমূল খুঁজছে,
ভালো চোর খুঁজছে, ভালো ডাকাত খুঁজছে, সে সরকারি হোক বেসরকারি হোক, তৃণমূলী হোক বা অন্য কিছু হোক। সুতরাং এদেরকে নোটিশ দিয়ে ধরে নিয়ে এসে তারপর কথা হবে, কত টাকায় ডিল হবে দেখে নাও, তারপর কিরম ছাড়বে। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ দুষ্কৃতীকে এলাকা ঘোরালো পুলিশ। বাংলাদেশ সীমান্ত থেকে বোচাকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পানিহাটি এলাকায় বোচার দৌরাত্মে সেখানকার মানুষ অতিষ্ঠ। আতঙ্কিত মানুষের আতঙ্ক কাটাতে পানিহাটি এলাকায় বিভিন্ন জায়গায় বোচাকে নিয়ে পুলিশ ঘোরালো। দেখুন তার ছবি। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি অনন্তর কাছ থেকে জানতে চাই, অনন্ত, এই যে পানিহাটিতে যার দৌরাত্ম্য চলতো, এই পানিহাটি বললেই ব্যাক টু ব্যাক অনেকগুলো ঘটনা, তার সঙ্গে অনেকগুলো লজ্জার বিষয় সামনে চলে আসে, তো তাই আর সেগুলো বর্ণনা করছি না। এই বোচার দৌরাত্ম্য সেখানে কতটা ছিল সেটা সেখানকার মানুষজন জানেন। এখন বোচাকে নিয়ে এলাকা ঘোরানো হচ্ছে, পুলিশ কি বলছে, কতটা তাকে সাহায্য করা এখনো পর্যন্ত গেল? দেখো, বোচাকে 7 দিনের পুলিশ হেফাজতে এনে পুলিশ রিকনস্ট্রাকশন করাচ্ছে। যে জায়গায় বোচা দোলাবাজি করতো, মানুষকে হুমকি দিত, চমকাতো এবং বন্যের জায়গা তিনি দখল করে নিত, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। খোদ নির্মল ঘোষের ঘনিষ্ঠ ছিল এবং নির্মল ঘোষের সাথে সাথেই তিনি ঘুরতেন এই বোচার দাপটে এলাকার বাসিন্দারা মুখ খুলতে পারতো না, থানায় অভিযোগ জানাতে পারতো না। সেই বোচাকে গ্রেপ্তার করে 7 দিনের পুলিশ হেফাজতে এনে তাকে আজকে এলাকা ঘোরালো পুলিশ। যাতে একটা কারণ হচ্ছে যে ঘটনা রিকনস্ট্রাকশন করা, আর একটা কারণ হচ্ছে মানুষের মধ্যে থেকে বোচার উপরে যে ভয়ভীতি সেটাকে কমানো। এই উদ্দেশ্যে পুলিশ পুরো পানিহাটি মহোৎসবতলা ঘাট, পানিহাটি ফেরিঘাট সমস্ত অঞ্চল তাকে ঘোরানো হলো। অনন্ত, আমি এক কথায় জানতে চাইবো, সেখানকার মানুষজন যারা এতদিন ধরে ভয়ে ছিলেন তারা এই মুহূর্তে কিছুটা হলেও ভরসা পেলেন, কিছুটা হলেও আশ্বস্ত, তার কারণ বোচাকে এবার শায়েস্তা করা যাবে, কি বলছেন তারা? দেখো, সাধারণ মানুষ খুব খুশি যে বোচার ভয়ে তারা অন্য জায়গায় যেতে পারতেন না, ঘর থেকে বেরোতে পারতেন না, মুখ খুলতে পারতেন না, থানায় অভিযোগ করতে পারতেন না। সেই বোচা তাদেরকে ঘোরাচ্ছে পুলিশ তাকে নিয়ে ঘোরাচ্ছে। এটা মানুষের মধ্যে একটা আশ্বস্ত হয়েছে না, কিছুটা হলেও ভরসা পেয়েছেন যে এলাকায় শান্তি ফিরবে। ধন্যবাদ অনন্ত। আর এবারে আপনাদেরকে একটা ছবি দেখাবো, বাস চালকের সঙ্গে টোটো চালকের বচসা এবং হাতাহাতির ছবি। বাসের চালক খালাসিকে বেধড়ক মারধর, বাসের কাঁচ ভাঙার অভিযোগ। দেখুন একবার। আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, ঠিক কি ঘটনা ঘটেছিল যে পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গেল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যায় শ্রীরামপুর থেকে দীঘাগামী একটি বাস, সেটি শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে শ্রীরামপুর ইএসআই হাসপাতালের কাছে যখন পৌঁছয়, সেই সময় কিন্তু একটি টোটোকে পাস দেওয়া নিয়ে টোটো চালক এবং বাস চালকের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসাই কিন্তু হাতাহাতিতে পরিণত হয়ে যায় এবং পাশাপাশি যে টোটো চালক ছিল তারাও সেখানে জড়ো হয়ে যায় এবং টোটো চালকরা মিলে কিন্তু শ্রীরামপুর দীঘা বাসের যিনি চালক রয়েছেন এবং হেল্পার রয়েছেন তাদেরকে ধরে মারধর শুরু করে দেয় এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ এবং পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে ছাড়িয়ে দেয়। এই যে শ্রীরামপুর থেকে বিভিন্ন রুটে আগে বাস ছিল, কিন্তু এই টোটোর দৌরাত্ম্য দেখা যাচ্ছে যে এই যে জিটি রোড, সেই জিটি রোডে কিন্তু টোটোর দৌরাত্ম্য এতটাই বেশি যে কোনো বাস চলাচল করতে পারে না, ফলে একটা সমস্যা দীর্ঘদিনের রয়েছে এই শ্রীরামপুরের যানজটের ক্ষেত্রে। তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার একটু আবহাওয়ার খবরে চোখ রাখবো। কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। আগামীকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কমলেশ, আমি জানতে চাইবো যে আগামীকালের পর, মানে আজকের পর থেকে আগামীকাল কি এখনো পর্যন্ত পূর্বাভাস এবং সতর্কতা? দেখো, আগে যে নিম্নচাপটা গেল সেই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই আমাদের উপকূল এবং পশ্চিমের অনেক এলাকা এখনো জলমগ্ন, বিশেষ করে হলদিয়া, যেখানে 3 দিনে প্রায় 1 মাসের বেশি বৃষ্টি, 416 মিলিমিটার বৃষ্টি
হয়েছে এবং এই অঞ্চলের উপরে বিশেষ করে উপকূল এবং পশ্চিমাঞ্চলে কমলা সতর্কতা আগামীকাল এবং পরবর্তী দিন অর্থাৎ সোমবার কমলা থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নতুন ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার প্রভাবেই আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে আবার বৃষ্টি বাড়বে। বিশেষ করে কলকাতায় সোমবার পর্যন্ত রোজই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলো বিশেষ করে হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূল এবং উপকূল লাগোয়া যে পশ্চিমাঞ্চল বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণ অর্থাৎ একদিনের মধ্যে 200 মিলিমিটার তার বেশি বৃষ্টি, যেটা আমরা হলদিয়া দেখেছি, তার পুনরাবৃত্তি হতে পারে। ফলে অনেক জায়গাতেই নতুন করে জল দাঁড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ কমলেশ। আচ্ছা শুভজিৎ, এই যে জলপথ সীমান্ত এবং সুন্দরবনের সুরক্ষা, সেই সুরক্ষায় অত্যন্ত প্রহরী, সর্বক্ষণ সজাগ ভাসমান বর্ডার আউটপোস্ট। ভারত বাংলাদেশ 115 কিলোমিটার নদীপথ সীমান্তে নিরবিচ্ছিন্ন একেবারে নজরদারি। স্বাধীনতা দিবসে বিএসএফের ভাসমান জলযানে টিভি9 বাংলা শত্রুপক্ষের ওপরে নজর রাখার সঙ্গে অনুপ্রবেশ, পাচার রুখতে নজরদারি। সুন্দরবনের গভীরে খাঁড়িতে টহলদারিতে বড় ভরসা এই ভাসমান বর্ডার আউটপোস্ট। রায়মঙ্গল এবং বঙ্গোপসাগর সংলগ্ন অংশে মোট 7টি ভাসমান বর্ডার আউটপোস্ট থেকে চলে নজরদারি। সন্দেহজনক গতিবিধির ওপর নজর থেকে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে তথ্য আদান প্রদান। ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে সদা জাগ্রত বিএসএফের এই জলযান। ভারত বাংলাদেশের যে স্থলবন্দর রয়েছে বা ভারত বাংলাদেশের যে বর্ডার রয়েছে, যেটা মূলত স্থলভাগে রয়েছে, তাতে ফেন্সিং রয়েছে, কাঁটা তার রয়েছে। সকাল হোক বা রাত সেটা দেখা যেতে পারে, যে কারণে নিরাপত্তা হোক, সার্ভিলেন্স হোক অনেক সহজ হয়। যদিও অনেক জায়গায় এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি জমির অভাবে। পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যেই জমি দিতে শুরু করেছে, কিন্তু রিভারাইন বর্ডার মানে এরকম রায়মঙ্গল নদী হোক, কালিন্দী নদী হোক, এই বা ইছামতি নদী হোক, এইগুলোতে বর্ডার বুঝবেন কি করে, কারণ তাই তো কোনো কাঁটাতার নেই। বিএসএফ সূত্রে খবর প্রায় 115 কিলোমিটার অংশ রয়েছে যেখানে এই ধরনের রিভারাইন বর্ডার রয়েছে, আর সেখানে নজরদারি চালানো কিন্তু সবথেকে কঠিন। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে এই ধরনের ফ্লোটিং বিওপির একটা মস্তিষ্ক, কারণ এখানে রয়েছে কেবিন, যে কেবিনের মাধ্যমে নজর চালানো হয়। আমি সহকর্মী মাখন পাত্রকে দেখাতে বলবো, এটাই কিন্তু ফ্লোটিং যে অর্থাৎ ভাসমান যে বিওপি রয়েছে তার মস্তিষ্ক। যিনি এখানে মাস্টার বা যিনি এখানে দায়িত্বে থাকেন তাকে চোখ কান খোলা রাখতে হয়। যে কোনো ইনফরমেশন বা যে কোনো তথ্যগুলো এখানকার রাডারে ধরা পড়ে সেই তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়। আর যারা বিএসএফ জওয়ানরা রয়েছেন তারা মূলত চোখ কান খুলে রেখে সেই ইনফরমেশনের মাধ্যমেই ব্যবস্থা নিয়ে থাকেন। আমি আমার সহকর্মী মাখন পদ্ম সেই ছবি দেখাচ্ছে যে এখানে যারা বিএসএফ জওয়ানরা রয়েছেন তারা সর্বদা মোতায়েন রয়েছেন। তারা সুন্দরবন ফরেস্টের দিকে যেমন তাকিয়ে রয়েছেন, তেমনই বাংলাদেশ সীমান্তের দিকে তাকিয়ে রয়েছেন এবং এই প্রস্তুতি কিন্তু সর্বদা তারা রেখে থাকেন, কারণ তারা কিন্তু জানেন যে এমন জায়গায় তারা দাঁড়িয়ে আছেন যে জায়গায় কোনো কাঁটাতার নেই, কোনো ফেন্সিং নেই। শুধুমাত্র তাদের কাছে একটাই পথ, স্যাটেলাইট বা এই যে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে মানচিত্র রয়েছে বা যে কাঁটা তার রয়েছে নদীর মাঝামাঝি অংশে, সেটাকেই মেপে ভারত বাংলাদেশ সীমান্তকে তারা বুঝে নিলেন এবং সেই মতো তারা কোনো অনুপ্রবেশকারী হোক, কোনো পাচারকারী হোক বা কোনোভাবে কোনো ফিশার বাংলাদেশের কোনো মৎস্যবিদ যদি ঢুকে পড়ে তাদেরকে সতর্ক করে। এবং এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে কেবিন, এইটাই কিন্তু মূলত মস্তিষ্ক। যে কোনো জায়গার এই মস্তিষ্ক কিন্তু এই কেবিন, কারণ কেবিনের মাধ্যমেই এই ফ্লোটিং যে অর্থাৎ ভাসমান যে বর্ডার আউটপোস্ট সেটা চালনা করানো হয়। খবর আসে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্য আসে, সেই খবরের মাধ্যমে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, অ্যালার্ট করা হয়। সেই তথ্যগুলোর মাধ্যমে সব কিছু যারা বিএসএফ জওয়ানরা তারা এই ভারতের ভূখণ্ডকে সুরক্ষিত করে রাখে। এভাবেই স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে মোতায়েন আছে বিএসএফ জওয়ানরা, অর্থাৎ সর্বদা নিচে, ওপরে, কেবিনের সামনে, এমনকি যেখানে চালিকা শক্তি অর্থাৎ মস্তিষ্ক যে জায়গাটাকে বলছি কেবিন, সেই জায়গাতেও এভাবে রাইফেল নিয়ে, স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সর্বদা তাদেরকে প্রস্তুত থাকতে হয়, সর্বদা মোতায়েন থাকতে হয়, এমনকি সর্বদা চোখ কান খোলা রাখতে হয়। ফ্লোটিং বিওপি দ্বারাই গোটা রিভারাইন বর্ডারে নজরদারি চলছে অত্যন্ত সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে, যাতে আমরা সুরক্ষিত থাকে, আপনারা সুরক্ষিত থাকেন, গোটা দেশ সুরক্ষিত থাকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, সুন্দরবন, ভারত বাংলাদেশ নদী সীমান্ত। জলপথ সীমান্ত সুন্দরবনের সুরক্ষায় অতন্দ্র প্রহরী, সর্বক্ষণ সজাগ ভাসমান বর্ডার আউটপোস্ট।
ভারত বাংলাদেশের 115 কিলোমিটার নদীপথ সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারি। স্বাধীনতা দিবসে বিএসএফ এর ভাসমান জলযানে TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। শত্রুপক্ষের উপর নজর রাখার সঙ্গে অনুপ্রবেশ পাচার রুখতে নজরদারি। TV9 বাংলা সাক্ষী এই বিশেষ সুরক্ষা ব্যবস্থার। সুন্দরবনের গভীরে খাঁড়িতে টহলদারিতে বড় ভরসা এই ভাসমান বর্ডার আউটপোস্ট। সেখানে আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। রায়মঙ্গল ও বঙ্গোপসাগর সংলগ্ন অংশে মোট 7টি ভাসমান বর্ডার আউটপোস্ট থেকে নজরদারি চলে। সন্দেহজনক গতিবিধির উপর নজর থেকে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান। ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে সদা জাগ্রত বিএসএফ এর এই জনযান। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলায়। আমরা এখন যে অংশ দিয়ে যাচ্ছি সেটা সব থেকে বিপজ্জনক বলা চলে, এমনকি নজরদারির ক্ষেত্রেও একাধিক প্রতিবন্ধকতা রয়েছে। একদম সুন্দরবনের প্রত্যন্ত অংশ, তার মধ্যে আমরা ঢুকে পড়েছি, যেখানে দেখা যাচ্ছে যে কালিন্দী নদী দুপাশে সুন্দরবন, এবং এইখান থেকেই মূলত নজরদারির ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে থাকতে হয় বিএসএফ জওয়ানদের। কারণ একদিকে এই অংশটিকে বলা হয় টাইগার জোন, অন্যদিকে ক্রোকোডাইল জোন। একই সঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশকারী যাতে এই করিডোরটা ব্যবহার না করতে পারে তার জন্য বারবার টহল দিতে হয়, নজরদারি বাড়াতে হয়। আমি ছবিটা দেখাবো, আমার সহকর্মী মাখন পাত্র রয়েছে আমার সঙ্গে স্পিড বোটে। সেই ছবিটা দেখাচ্ছি যেখানে মূলত দুপাশ থেকে হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও বারবার করে টহলদারি জাহাজ নিয়ে এই অংশে নজরদারি বাড়াতে হয়। বিশেষ করে রাতের অন্ধকারে থাকে সব থেকে বেশি চিন্তার জায়গা, কারণ এই জোনগুলোতে টাইগার জোনের পাশাপাশি কেউ কোনোভাবে লুকিয়ে এই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ছে কিনা সেটা কিন্তু সব থেকে চিন্তার জায়গা থাকে। যে কারণে চোখ কান খোলা রাখতে হয়, বারবার করে নজর রাখতে হয়। রাতের অন্ধকারে প্রাণ হাতে করে এই অংশগুলোতে নজরদারি চালায় বিএসএফ এর টহলদারি জাহাজ, এমনকি বিএসএফ এর জওয়ানরাও। তারা অন্ধকারে এইখানে দাঁড়িয়ে থেকে আলো ফেলে পুরো অংশটির উপর নজরদারি চালিয়ে যায়, যাতে কোনোভাবেই ভারতের ভেতরে অনুপ্রবেশকারী না ঢুকে কোনো রকম হিংসার ঘটনা বা নাশকতামূলক কার্যক্রম না চালাতে পারে। ভারতের একাধিক যে বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে ছিদ্র রয়েছে, কিন্তু সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে ইতিমধ্যে বদ্ধপরিকর দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে কোনো ছিদ্র দেখা যায় না, কারণ পুরোটাই নদী বর্ডার এবং দুপাশে রয়েছে সুন্দরবনের প্রত্যন্ত অংশ। একদিকে আমাদের ভারতের সাহেবকালী বিওপি, অন্যদিকে বাংলাদেশের বিওপি। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, দেখুন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখে মগজে নকশালের কথা। লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি 4 দশক ধরে বন্দুকের নল শাসন করেছে। মাওবাদী মুক্ত হতে চলেছে দেশ। যেখানে মাওবাদীদের হাতে রক্ত ঝরত সেখানে আজ বিকাশ বিশ্বাসের তিরঙ্গা উঠছে। জঙ্গলে অস্ত্রধারী মাওবাদীরা খতম, কিন্তু মগজে নকশালরা এখনো সুযোগের অপেক্ষায়। দেশবাসীর উদ্দেশ্যে সতর্ক বার্তা প্রধানমন্ত্রী। 2014 में आपने जब हमें मौका दिया, उसी दिन हमने संकल्प लिया था कि हम देश को नक्सलवाद से मुक्त करेंगे। और आज मुझे खुशी है कि नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। उसी इलाकों में नक्सल मुक्त होने के कारण विकास, विश्वास और प्रयास का तिरंगा लहरा रहा है। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं। समाज को
गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্বাধীনতা দিবসে তিনি নকশালদের কথা বললেন। তিনি বললেন যে যারা হাতিয়ারধারী নকশাল, যাদেরকে দেখে বোঝা যায় যারা ইতিমধ্যেই তাদের কার্যকলাপে প্রমাণ করেছে, তাদেরকে অনেকাংশেই খতম করা সম্ভব হয়েছে, কিন্তু মননে যারা এই নকশালবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে দেশকে মাওবাদী মুক্ত করতে হবে, নকশাল মুক্ত করতে হবে, এমনটাই আজ লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজনবাবু, আজ আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুটো বিষয় বলেছেন। এক, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে হাতিয়ার হাতে নকশাল, তাদেরকে দমন করা গিয়েছে নকশাল মুক্ত দেশ গড়ার দিকে, কিন্তু যারা মগজে মননে নকশাল তাদেরকেও চিহ্নিত করতে হবে। আপনার প্রতিক্রিয়া? উনি ক্রমশ সবাইকে শত্রু হিসেবে বিবেচনা করতে চান। একমাত্র উনি এবং ওনার অনুগতরা ছাড়া বাকি সবাই শত্রু। যারা দেশের কথা বলবে, যারা শিক্ষার কথা বলবে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এটা তো ওনাকে দেখা গেল কদিন আগে ছাত্রদের ওপরে যেভাবে ওর বাহিনী কার্যত আক্রমণ করলো, পেলেট গান পর্যন্ত চালালো, তাতে বোঝাই যায় যে একটা বন্দুকের রাজত্ব তৈরি করার মনোভাবে উনি যেমন গোধরাকাণ্ডের সময় তো আমরা দেখেছি, এখনো উনি সেই মনোভাবেই হয়তো চলেন। সেই কারণে বাকি সবাইকে শত্রু বলে দেখে দেওয়াটা ওনার মনোভাব। কার মগজে কি আছে, ওনার মগজে কি আছে? স্বাধীনতা বিরোধী মনোভাব। কোনোদিন কখনো স্বাধীনতার পক্ষে তো ওরা ছিল না, স্বাধীনতা সংগ্রামী ছিল না। আমি বলছি উনি যে বন্দুকের কথা বলছেন, খেয়াল রাখবেন পশ্চিমবাংলায় তৃণমূল সরকার আসার কারণে আসার আগে ব্যবস্থা করা হয়েছিল যাতে বন্দুকবাজি দিয়ে গরিব আদিবাসী মানুষকে একের পর খুন করে সন্ত্রস্ত করে দেওয়া যায়। গোটা জঙ্গলমহলে তাই হয়েছে। 350-এর উপরে আদিবাসী মানুষ খুন হয়েছে। নিশ্চয়ই খুবই ঘোরতর অপরাধ, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই অপরাধের যা দায় যেমন তৃণমূলের, তেমন তৃণমূলের যে নেতারা এখন বিজেপি হয়েছেন তাদেরও বটে। আর তখন তৃণমূলকে পুরোপুরি প্রশ্রয় দিয়েছে ওনার অনুগত বাহিনী, যাতে পশ্চিমবাংলাতে নিজেদের মতন করে চলতে পারেন, ভায়া তৃণমূল যাতে বিজেপি আসতে পারে। না বোঝার কি আছে? এ সমস্ত সাধু সাধু কথা কম বলা ভালো। অপরাধীরা কাচের ঘরে বসে ঢিল ছোড়াটা বেঠিক। ধন্যবাদ সুজনবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আরও একবার আপনাদের জানাবো, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মুখে মগজে নকশালদের কথা, মানে যারা হাতিয়ার হাতে নকশাল তাদেরকে তো চিহ্নিত করা গিয়েছে, তাদেরকে তো অনেকাংশেই নির্মূল করা গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যারা মগজে মননে নকশাল তারা নাশকতার ছক করতে পারেন বলে তার মনে হয়, এবং তাদেরকেও এক্ষেত্রে চিহ্নিত করতে হবে। নকশাল মুক্ত মাওবাদী মুক্ত দেশ গড়ার স্বার্থে আজ লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদী দাবি করেন 4 দশক ধরে বন্দুকের নল শাসন করেছে, মাওবাদী মুক্ত হতে চলেছে দেশ। যেখানে মাওবাদীদের হাতে রক্ত ঝরত সেখানে আজ বিকাশ, বিশ্বাস, প্রয়াসের তিরঙ্গা উঠছে। জঙ্গলে অস্ত্রধারী মাওবাদীরা খতম, কিন্তু মগজে যারা নকশাল, যারা মগজে মননে নকশালবাদ পোষণ করে চলেন, এখনও তারা সুযোগের অপেক্ষায় আছেন। দেশবাসীর উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্পষ্টতই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই বক্তব্য উল্লেখ করেছেন। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। বৈশ্বনাথবাবু, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আজ প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যারা হাতিয়ার হাতে নকশাল তাদেরকে তো চিহ্নিত করে অনেকাংশেই খতম করা গিয়েছে, কিন্তু যারা মগজে মননে নকশাল তাদেরকে চিহ্নিত করতে হবে। নকশাল মুক্ত দেশ গড়ার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি কি বলবেন? উনি নকশালদের বিরুদ্ধে কি কথা বলেছেন সেটা ওনার ব্যাপার। আমরা তো জাতীয়তাবাদী দেশপ্রেমিক সংগঠন, কিন্তু আমরা যেটা ওনাকে বলতে চাই যে এই স্বাধীনতার পরে 80 বছর হলো, 80তম হলো, এর আগে কোনোদিন মন্দিরের প্রণামীর টাকা চুরি হয়নি। রাম মন্দিরের প্রণামীর টাকা তছরূপ হয়েছে এই অভিযোগ উঠছে, বদ্রীনাথের প্রণামীর টাকা তছরূপ হয়েছে অভিযোগ উঠছে। এই আমাদের কলকাতাতে বাংলায় নিত্যানন্দ প্রভুর যে আশ্রম। বৈশ্বনাথবাবু, আমি আপনাকে একটু থামাচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। আমার সাম্প্রতিকতম স্মরণে আমি
আর ধরুন আজকে নিয়ে পরপর বিগত 3 থেকে 4 বার যে কোনো ইস্যুতেই আপনাকে যখন আমি টেলিফোনে রিয়াকশন নেওয়ার জন্য ফোন করছি, আপনি একই উদাহরণ বারবার প্রত্যেকবার দিয়েছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, আপনি বারবার দিয়েছেন। এটা ছাড়া অন্য কিছুতে আপনি আজকে প্রধানমন্ত্রী যদি রিয়াকশন দিতে পারেন ভালো লাগবে। আমাদের রুটি কাপড়া মাকান যে ব্যবস্থা করার সেইগুলো তো উনি উত্তর দেবেন। আপনাকে তো খাদ্য বস্ত্র বাসস্থান আপনি বলবেন একই কথা বলছে। মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা কি উনি মেটাতে পেরেছেন? উনি তো 12 বছর একটা কেন্দ্রের সরকারে আছেন। রুটি কাপড়া মাকানের যে সমস্যা সেটা কি মেটাতে পেরেছেন? উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বাস্তবে কি তার কোনো রূপ আছে? উনি চাচ্ছেন অকশালকে সায়স্তা করলেন, এটা ওনার যদি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকে তা আমার মনে হয় না সেটা দেশের জনগণের যদি মৌলিক চাহিদা উনি মেটাতে না পারলেন 12 বছর গভর্নমেন্টের থেকে, তাহলে ওনার কথাগুলোর কি মানে? আর আমি মন্দিরের টাকা চুরি গেছে এটা বললে আপনার কেন গায়ে লাগছে এটা আমি বুঝতে পারছি। আমার গায়ে লাগছে না, আমি বলতে চাইছি নকশাল মুক্ত দেশ হোক, এটা কি আপনারাও চান না? নকশাল মুক্ত কেন? কোনো উগ্রপন্থী কোনো জঙ্গি কার্যকলাপ আমরা দেশপ্রেমিক মানুষ হিসাবে কখনোই চাইবো না যে কেউ নিজের হাতে আইন নিয়ে নিক, এটা আমরা কখনোই চাইবো না। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, দেশের মৌলিক চাহিদাগুলোকে মেটাতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়ার জন্য বৈষ্ণব। 2014 পর্যন্ত দুর্বল দেশের তালিকায় ছিল দেশ। হচ্ছে হবের কালচার চলেছে দীর্ঘদিন। গত 12 বছরে পরিস্থিতি বদলেছে। নাম না করে কংগ্রেস জামানাকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন উন্নয়নের পথে দ্রুত গতিতে ছুটছে দেশ। 140 কোটি স্বপ্নকে আটকানো অসম্ভব। লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রী। देश आजाद हुआ, बहुत सारे सपने लेकर के आजाद हुआ, लेकिन हम गति नहीं पकड़ पाए, रफ्तार नहीं पकड़ पाए। होती है, चलती है, अरे हो जाएगा, देखा जाएगा, उसी में खोए रहे। 2014 तक आते आते तो पूरे विश्व ने हमें फ्रेजाइल 5 के उस में डंप कर दिया था। ऐसे समय पिछले 12 साल में भारत ने एक नई रफ्तार पकड़ी, तेज गति से हम आगे बढ़ रहे हैं और देशवासियों का संकल्प है कि अब 140 करोड़ देशवासियों के संकल्प को, सामर्थ्य को रोकना नामुमकिन है। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে ঠিক কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী রয়েছেন। অধীর বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলছেন 2014 পর্যন্ত দুর্বল দেশের তালিকায় নাকি ছিল এই দেশ। হচ্ছে হবের কালচার ছিল বলেও তিনি বলেছেন এবং গত 12 বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি নিজে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, এর থেকে তো দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতেই ভারতবর্ষের সমস্ত তথ্য কিন্তু সঞ্চিত আছে। আমি শুধু তাকে মনে করিয়ে দিতে চাই, যখন দেশটা স্বাধীন হয়েছিল তখন আমাদের শিক্ষার হার ছিল 12%, এখন হয়েছে 80%। তখন আমাদের আয়ু ছিল 32 বছর, এখন হয়েছে 70 বছর প্লাস। তখন আমাদের খাদ্য ছিল দেশে 52 মেট্রিক টন, এই 5 কোটি টনের কাছাকাছি, এখন সেটা হয়েছে 387 কোটি টন। তখন আমাদের দেশ ছিল দুর্ভিক্ষ কবলিত দেশ। আজ আমাদের দেশে থেকে আমরা খাদ্যপণ্য বাইরে রপ্তানি করতে পারি। যখন দেশটা স্বাধীন হয়েছিল তখন আমাদের মাথা পিছু গড় আয় ছিল 247 টাকা। তারপরে যখন আমরা ক্ষমতায় এসে মোদীজিকে হাত ছাড়লাম তখন সেই মাথা পিছু গড় আয় বেড়ে গেল 1,93,000 টাকা। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি নিজে তথ্য দেখে বলুন যে আজকে যদি কংগ্রেস না থাকতো, যদি দেশের অগ্রগতি না হতো, তাহলে আপনি কি প্রধানমন্ত্রী হতে পারতেন? বলুন। আপনি নিজে বলেন যে আপনি নাকি চা বিক্রি করতে স্টেশনে দাঁড়িয়ে। তা আজকে যদি এই কংগ্রেস পার্টিটা না থাকতো তাহলে ভারতবর্ষে কি গণতন্ত্র থাকতো? ভারতবর্ষে কি ভোট থাকতো? যেখানে 88% নিরক্ষর মানুষ ছিল, তখন ব্রিটিশ বলেছিল যে এই দেশকে শাসন করতে আবার আমাদেরকে ফিরে আসতে হবে। সেটা যে হয়নি, সেটা কার দৌলতে বলুন। আপনি কি মনমোহন সিং নামে কোনো প্রধানমন্ত্রীর নাম শুনেছেন? মনমোহন সিং এর জমানায় এই ভারতবর্ষের আর্থিক বৃদ্ধি কত ছিল জানেন? 9 থেকে 10%। আজ সেটা কোথায় নেমে এসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অর্থনীতির যিনি মন্ত্রী তাকে জিজ্ঞেস করে দেখুন, 5.5 থেকে 6। কেন এই অধঃপতন হচ্ছে?
বাজারে জিনিসের দাম হু হু করে বাড়ছে কেন? আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে কেন? ভারতবর্ষের ছাত্ররা আজকে রাস্তা নেমে আন্দোলন করছে কেন? ভারতবর্ষের রাম মন্দিরে চাঁদাচিরি হচ্ছে কেন? মানুষের দেওয়া দান চুরি হয় কি করে, লুট হয় কি করে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেগুলো জবাব দিন, দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার আশি বদলের বাংলায় বদলে গেল স্বাধীনতা দিবসের ছবি। রেড রোডে প্রথমবার প্রদর্শিত হলো কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো। রেড রোডে আয়ুষ্মান বেটি বাঁচাও এর ট্যাবলো প্রদর্শিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে ট্যাবলো। রাজ্যে বিজেপি সরকারের প্রথম স্বাধীনতা দিবস পালন। রেড রোডে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, জাতীয় পতাকা উত্তোলন করেন শুভেন্দু অধিকারী। 14 জন আইপিএসকে মুখ্যমন্ত্রী মেডেল, সেই সম্মানে সম্মানিত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। For a free and independent state for our motherland. অন্নামৃত ফাউন্ডেশন কলকাতা পুরসভা এলাকার শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর নিরামিষ খাবার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কন্যা শিশুর বেঁচে থাকা, শিক্ষা ও ক্ষমতায়ন পূর্ণ যোজনা 125 জীবনে এই সহায়তা কর্মসূচির মাধ্যমে পালন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে ছিল এবারে ট্যাবলো। এই তথ্য সংস্কৃতি দপ্তরের ট্যাবলোয় দেখা গেল শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তার 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এই বিশেষ ট্যাবলো করেছিল তথ্য সংস্কৃতি দপ্তর। এর আগেও বিভিন্ন মনীষীদের নিয়ে ট্যাবলো হয়েছে। এবারে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আকর্ষণ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ট্যাবলো। এই ট্যাবলো আজকে রেড রোডে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছিল তখন সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরকে রিপ্রেজেন্ট করছিল। সেই ট্যাবলোর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং শুরুতেই অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের যখন ট্যাবলোগুলো আসতে শুরু করছিল, প্রথম ট্যাবলোই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমি শুধু একটা কথাই বলবো, 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারত ভক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করে আমরা পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। স্বাধীনতা দিবসে কলকাতায় সংঘ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। কেশব ভবনে পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ কার্যবাহ দত্তাত্রেয় হোসবলে। কোটি কোটি ভারতবাসীর নিজেদের দায়িত্ব পালন করার সময় এসেছে। বিশ্বের মাঝে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে 80তম স্বাধীনতা দিবসের দিন বললেন হোসবলে। सभी को संकल्प लेना चाहिए, भारत की स्वतंत्रता को, संप्रभुता को, सुरक्षा को अक्षुण्ण रखे, इसको सब प्रकार से सशक्त रखे। यही हम लोगों का कार्य है और भारत के प्रत्येक व्यक्ति के विकास के लिए सभी लोग योगदान करें और जो अपने स्वतंत्रता सेनानी सपने देखे थे उन सपनों का हम पूरा करें और उनके प्रति श्रद्धांजलि व्यक्त करते हुए भारत के लिए जीने का, भारत के लिए मरने का, भारत के लिए कार्य करने का संकल्प लें। বাংলার ক্রিকেট সংস্থা সিএবিতে স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলন করেন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ ও সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন অর্জুন সিং, অশোক দিন্দা, অভিষেক ডালমিয়া সহ আরও অনেকেই। আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরে দেশপ্রেম এবং কণ্ঠে থাকে বন্দে মাতরম। সেই বাঙালি আজকে যেভাবে করে আড়ম্বরের সাথে দেশের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছে, তো আজকে সেটাই খুব ভাল লাগছে। এখন একদিকে তিরঙ্গা যাত্রা যেমন হয়েছে,
ঘর ঘর তিরঙ্গা চলছে, প্রত্যেকের ঘরের বাড়িতে আমরা দেশের মাতৃকা পুজো করছি, এর থেকে ভালো কি হতে পারে? ক্রিকেট তো আছেই, কমনওয়েলথ গেমস দেখেছো, 39 মেডেলস, আমার মনে হয় এর আগে এত মেডেল পেয়েছে। ইটস ইন্ডিয়া, ইটস নিউ ইন্ডিয়া, ইটস আ রিফ্লেকশন অফ দ্য ইউথ অফ ইন্ডিয়া। সো স্পোর্টস এগোবে, ভারত এগোবে। আমি বহুবার বলে থাকি যে ইটস ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি আগেও বলেছি, ইন্ডিপেন্ডেন্স ডে বলে হয়তো না, আগেও। পশ্চিম বাংলা হলো সেফ জায়গা করে রেখেছিল পুরনো সরকার। এখানে জেহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা সক্রিয় ছিল, তার জন্যে ওরা সাহস পেয়ে এই জায়গাটাকে সেফ জায়গা বানিয়ে নিয়েছিল। আমাদের পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে খুব ভালো একটা আগামী দিন। সরকারের 100 দিন কিসের ইঙ্গিত? আগামী দিনে কোন পথে বাংলা? কাজ, প্রতিশ্রুতি, পরিকল্পনা। TV9 বাংলা মেগা কনক্লেভ, রাজ বদলের 100 দিন। চোখ রাখুন TV9 বাংলায়।